নমস্কার, আমি রঞ্জন দাস। আমার ইউটিউব চ্যানেল র্যাপিড কেমিস্ট্রিতে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা এই ক্লাসে করব দ্রবণ। দ্রবণ অধ্যায়টা ক্লাস 12-এর কেমিস্ট্রির দ্বিতীয় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমরা গত 3 দিন আরও পড়া হয়ে গেছে। আজকে অন্তিম দিন। অন্তিম দিনে যে বিষয়গুলো বাকি আছে সে বিষয়গুলো আমি একটু নজর দেব। তো আমরা এখানে দ্রবণের মূল বিষয়বস্তু কিন্তু দ্রবণের সংখ্যাগত ধর্ম এবং সংখ্যাগত ধর্মের গাণিতিক সমস্যাগুলো, এটাই কিন্তু এই অধ্যায়ের মূল বিষয়বস্তু। তো আমরা জানি সংখ্যাগত ধর্ম কটা ছিল, মনে আছে তোমাদের? সংখ্যাগত ধর্ম হচ্ছে আমরা পড়েছি যে সাধারণত 4টা: বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং অবিশ্রমণ চাপ। তো সংখ্যাগত ধর্মগুলো সম্পর্কে এবং ওর গাণিতিক সমীকরণ, গাণিতিক উদাহরণ প্রভৃতি আলোচনা হয়েছে। তো এখন আমরা আলোচনা করব অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। তো অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম কখন দেখা যাবে? কারণ আমি যখন সংখ্যাগত ধর্মগুলো পড়িয়েছি এবং তোমরা পড়েছো, দেখেছো তোমরা যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সেখানে প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে রাউল্টের সূত্রগুলো যখন দেওয়া হচ্ছিল, বিশেষ শর্ত আরোপ করা হচ্ছিল। শর্ত কি? যে এমন একটা দ্রাবণ নিতে হবে যেটা অনুদ্বায়ী, অতড়িৎ বিশ্লেষ্য এবং লঘু দ্রবণ, এই যে শর্তগুলো। কিন্তু এই শর্ত থেকে সামান্য যদি হেরফের হয় তাহলেই কিন্তু অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম দেখা যাবে। অর্থাৎ যেটা তাত্ত্বিক ফল এবং পরীক্ষালব্ধ ফল, তাত্ত্বিক ফল এবং পরীক্ষালব্ধ ফল কিন্তু মিলবে না। মূলত সেটা হয় দ্রাবের সংযোজন এবং দ্রাবের বিয়োজনের ক্ষেত্রে। সেটা কি ডিটেলসে আমরা জানবো। তা প্রথমে এই দুটো পয়েন্ট আমরা একটু রিড আউট করে নিই। রাউল্টের ও ভ্যান টপের সূত্র প্রয়োগ করে লঘু দ্রবণের সংখ্যাগত ধর্মগুলির, যেমন দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, অবিশ্রবণ চাপ ইত্যাদির মান গণনা করা যায়। এইসব ক্ষেত্রে দ্রাব অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য প্রকৃতির হয়। কিন্তু দ্রাব তড়িৎ বিশ্লেষ্য বা সংযোজিত অবস্থায় দ্রবণে অবস্থান করলে সংখ্যাগত ধর্মগুলির তাত্ত্বিক ফল এবং পরীক্ষালব্ধ ফলের মধ্যে পার্থক্য দেখা যায়। কীরকমভাবে সেটা আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। কারণ এইসব ক্ষেত্রে দ্রবণের দ্রাবের কণা সংখ্যার পরিবর্তন ঘটে। কণা সংখ্যার পরিবর্তন কিভাবে ঘটতে পারে তার উদাহরণ এখানে দেখো। মনে করো বেনজিন দ্রাবকে ফেনল নেওয়া আছে, ঠিক আছে? বেনজিন দ্রাবকে ফেনল দেখা গেছে ডাইমার রূপে থাকে। তার মানে বাইরে থেকে তুমি প্রেডিক্ট করলে ওর মধ্যে কথার কথা 1 লক্ষ অণু আছে বা 1 লক্ষ পার্টিকেল আছে, কিন্তু দ্রবণের মধ্যে ও সংযোজিত হয়ে যাওয়ার জন্য প্রতি দুটো একটা ইউনিট রূপে থাকছে। তার মানে বাস্তবে কিন্তু দ্রবণের মধ্যে আছে তার অর্ধেক, ঠিক আছে? তার মানে সেখানে কিন্তু অনুসংখ্যা চেঞ্জ হয়ে গেল বা কণা সংখ্যা চেঞ্জ হয়ে গেল। তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু সংখ্যাগত ধর্ম চেঞ্জ হবে। অনুরূপে অ্যাসিটিক অ্যাসিড ডাইমার ফর্ম করে। অ্যাসিটিক অ্যাসিড ডাইমার ফর্ম করার জন্য কি হবে? কণা সংখ্যাটা কমে যাচ্ছে। তো এইভাবে কিন্তু দ্রাব যদি সংযোজিত হয়ে যায় তাহলে কণা সংখ্যার হ্রাস ঘটে। আর কণা সংখ্যার হ্রাস ঘটলে কি হবে? এই জায়গাটা খেয়াল করো। এইরূপ সংযোজনের ফলে দ্রবণের দ্রাবের কণা সংখ্যা হ্রাস ঘটে। আবার যেহেতু দ্রবণের সংখ্যাগত ধর্মগুলির মান কণা সংখ্যা হ্রাসের সমানুপাতে হ্রাস পায়, সেহেতু বেনজিন দ্রাবকে দ্রবীভূত অ্যাসিটিক অ্যাসিড, ফেনল, বেনজোইক অ্যাসিড ইত্যাদি দ্রবণের পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্মগুলির মান তাত্ত্বিক মান অপেক্ষা কম হয়। অর্থাৎ তাত্ত্বিক মান যেটা এসছে আর দ্রবণের সংখ্যাগত মান এ দুটো কিন্তু ভ্যারি করছে। তো দ্রাবের এটা হচ্ছে সংযোজনের জন্য হচ্ছে, সংযোজনের জন্য। বিয়োজনের ক্ষেত্রেও হতে পারে। এখন NaCl হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু আমাদের এই অধ্যায়ে বলাই ছিল যে অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবণ নিতে হবে। এখন কেউ যদি তড়িৎ বিশ্লেষ্য দ্রাবণ নেয় এবং একটা অণু, এখানে যদিও তড়িৎ বিশ্লেষ্যের পদার্থ অনুরূপে থাকে না, তো একটা ইউনিট ভেঙে কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হচ্ছে। ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হচ্ছে, তার মানে কিন্তু কণা সংখ্যার বৃদ্ধি ঘটছে। কণা সংখ্যার যদি বৃদ্ধি ঘটে তাহলে সমানুপাতে তোমরা জানো ওর ধর্ম কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ পরীক্ষালব্ধ মান, অর্থাৎ পরীক্ষায় আমরা যেটা পাবো, আর তাত্ত্বিক আমি যতগুলো কণা নিয়েছি
তখন তো আমি ও দ্রাবের বিয়োজন ঘটবে সেটা ধরে নেইনি। তাহলে সেটা কিন্তু ভ্যারি করছে। তো এই ঘটনাগুলোর জন্য, অর্থাৎ দ্রাবের বিয়োজন এবং দ্রাবের সংযোজন, এই দুটো ঘটনার জন্য কিন্তু কি হবে, অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম দেখা যাবে। দ্যাট ইজ অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। তো এই কলিগেটিভ প্রপার্টি এর গাণিতিক রূপ দিয়েছেন আমাদেরকে বিজ্ঞানী ভ্যান টপ। বিজ্ঞানী ভ্যান টপ কী বলেছেন, যে বিজ্ঞানী ভ্যান টপ কী বলেছেন দেখো, বিজ্ঞানী ভ্যান টপ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘু দ্রবণের অবিশ্রবণ চাপ নির্ণয় করার সময় লক্ষ্য করেন পরীক্ষালব্ধ অবিশ্রবণ চাপ কিন্তু তাত্ত্বিক মান অপেক্ষা বেশি হবেই। তার কারণ যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য নেই, তড়িৎ বিশ্লেষ্য দ্রাবে বিয়োজন হবে, বিয়োজন হলে কণার সংখ্যা বেড়ে যাবে, কণার সংখ্যা বাড়লে পরে অবিশ্রবণ চাপ বেড়ে যাবে, তাই কি না? তা এ থেকে তিনি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘু দ্রবণের ক্ষেত্রে পাই ইকুয়ালস টু সিআরটি সমীকরণটি সংশোধন করে পাই ইকুয়ালস টু একটা আই, স্মল আই উনি প্রবেশ করিয়েছেন সমীকরণে, আই ইকুয়ালস টু সিআরটি, এই আইকে বলে ভ্যান টপ ধ্রুবক। তাহলে যদি মনে করো লঘু দ্রবণ ক্ষেত্রে হয়, অর্থাৎ যদি রাউল্টের সূত্র পুরোপুরি মেনে চলে, তাহলে সমীকরণটা পাই ইকুয়ালস টু আইসিআরটি। কিন্তু যদি অস্বাভাবিক ধর্ম প্রকাশ করে, অর্থাৎ দ্রাবের যদি সংযোজন কিংবা বিয়োজন হয়, তখন কিন্তু পাই ইকুয়ালস টু আইসিআরটি প্রয়োগ করতে হবে, এবং আয়ের মানটা কিন্তু 1 আসবে না সেক্ষেত্রে। যেমন NaCl এর ক্ষেত্রে আয়ের মানটা 2 আসতে পারে। তাহলে দেখো আইকে আমরা বলছি ভ্যান টপ ফ্যাক্টর। ভ্যান টপ ফ্যাক্টর কী হবে, এখানে যদি আমরা অবিশ্রবণ চাপ দিয়ে প্রকাশ করি, আমরা অন্যান্য সংখ্যাগত ধর্ম দিয়েও প্রকাশ করতে পারবো, তাহলে সেটা হবে পরীক্ষালব্ধ বাই তাত্ত্বিক মানের অনুপাত। ঠিক আছে, এই একই রকমভাবে পরবর্তীকালে পরীক্ষা করে দেখা গেছে একটি নির্দিষ্ট দ্রবণের ক্ষেত্রে ভ্যান টপ গুণক আয়ের মান অন্যান্য সংখ্যাগত ধর্মগুলির পরীক্ষালব্ধ ও গণনাকৃত মানগুলির অনুপাতের সঙ্গে একই হবে। ভ্যান টপ গুণক অর্থাৎ পরীক্ষালব্ধ মান বাই তাত্ত্বিক মান, পরীক্ষালব্ধ বাই তাত্ত্বিক মান, পরীক্ষালব্ধ মান বাই তাত্ত্বিক মান। আয়ের মান 1 কখন হবে, যখন দুটো মান সমান হবে। দুটো মান সমান হওয়া মানে তখন কিন্তু আর অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম থাকলো না, তখন সেটা স্বাভাবিক হয়ে গেল, যেটা হচ্ছে রাউল্টের সূত্র অনুযায়ী বলা আছে। তো এখানে আমরা তাহলে এবার এই সমীকরণে দেখা গেছে সংখ্যাগতগুলো ধর্মগুলির সঙ্গে কিন্তু দ্রাবের আণবিক ওজন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যেহেতু সংখ্যাগত ধর্মের সঙ্গে দ্রাবের আণবিক ওজন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাহলে আইকে আমরা কিন্তু আগেরগুলো কি দেখলাম, সব পরীক্ষালব্ধ বাই তাত্ত্বিক, পরীক্ষালব্ধ বাই তাত্ত্বিক, পরীক্ষালব্ধ বাই তাত্ত্বিক। তাহলে আইটা এম বাই এম ড্যাশ উল্টো হবে, তাত্ত্বিক বাই পরীক্ষালব্ধ, তাত্ত্বিক বাই পরীক্ষালব্ধ। খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট বিষয় এটা। তাহলে ভ্যান টপ গুণকের সংজ্ঞায়িত আমরা কি করে করব, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘু দ্রবণের পরীক্ষালব্ধ অবিশ্রবণ চাপ ও গণনাকৃত অবিশ্রবণ চাপের অনুপাতকে ভ্যান টপ ফ্যাক্টর বলে। এটা অবিশ্রবণ চাপ দিয়ে বলেছে, তোমরা অন্য যে কোনো ধর্ম দিয়ে কিন্তু বলতে পারো। ঠিক আছে, তো এখানে বিকল্প সংজ্ঞা রয়েছে, লক্ষ্য করো। তাহলে এই যে প্রত্যেকটা সমীকরণ আমরা যে পড়েছি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, অবিশ্রবণ চাপ, তো প্রত্যেকটা সমীকরণে কিন্তু একটা যদি এখানে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম দেখা যায়, অর্থাৎ দ্রাব যদি সংযোজিত বা বিয়োজিত হয় দ্রবণে, তাহলে কিন্তু একটা নতুন টার্ম আমরা ইন্ট্রোডিউস করব সমীকরণে, আই 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 আই। ঠিক আছে, এবং এই আইটাকেই আমরা বলছি ভ্যান টপ ফ্যাক্টর। তো এই আয়ের মান যদি মনে করো দ্রবণে সংযোজন হয়, তাহলে একের বেশি হবে, আর যদি বিয়োজন হয় তাহলে আয়ের মান বেশি হবে একের, আর সংযোজন হলে কম হবে। তো এখানে একটা আমরা সমীকরণ দেখব, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা আলফার সঙ্গে ভ্যান টপ গুণকের সম্পর্ক। তো ভ্যান টপ গুণকের সম্পর্ক আমরা এখানে ডেরিভেশনটা দেখব না, আমরা সরাসরি এই সমীকরণটা তোমরা মনে রাখো, সমীকরণটা, ডেরিভেশনটা আপাতত দরকার নেই, তোমরা এই সমীকরণটা মনে রাখো। আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই এন মাইনাস 1। আলফা মানে বিয়োজন ধ্রুবক, আই মানে হচ্ছে সময় আমরা এখনই বললাম ভ্যান টপ ফ্যাক্টর, আর হচ্ছে এন মানে যতগুলো কণা এখানে হচ্ছে বিয়োজিত হয়ে তৈরি হয়েছে। তাহলে এখানে এই সমীকরণটা বিভিন্ন তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কীভাবে প্রয়োগ হবে সেটা আমরা একটু দেখে নিই। যদি মনে করো এমজিও থেকে কি হবে, একটা এমজি একটা এমজি টু প্লাস ও টু মাইনাস,
Na প্লাস Cl মাইনাস, মানে এখানে তড়িৎ বিশ্লেষ্যগুলো প্রত্যেকটা এমন নেওয়া হয়েছে যে এদের কমন সংকেত AB, অর্থাৎ একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন তৈরি হবে। তাহলে মোট কণা কটা তৈরি হচ্ছে একটা থেকে? দুটো, তাহলে n এর মান 2। তাহলে n এর মান 2 হলে এখানে আলফা এবং আই এর মধ্যে রিলেশন এটা। যদি n এর মান 3 হয় তাহলে আলফা আর আই এর ক্ষেত্রে সম্পর্ক এটা, সেটা এই তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে দেখা যাবে। আবার যদি n এর মান 4 হয়, কেন 4 বুঝতেই পারছো, FeCl3 ভাঙলে একটা Fe, 3টা Cl তৈরি হবে। সেক্ষেত্রে আই এর মান আর আলফার মান কীভাবে সম্পর্কযুক্ত, এই তিনটা জিনিস কিন্তু তোমাদের দেখতে হবে, ঠিক আছে? AB, AB2 এবং AB3 সংকেতের ক্ষেত্রে এটা দেখা যাবে, ঠিক আছে? আর সংযোজনের ক্ষেত্রেও ভ্যান টপ গুণকের সমীকরণটা রয়েছে। তবে সংযোজনের ক্ষেত্রে যদি সংযোজন মাত্রা, ওটা যেমন বিয়োজন মাত্রা, এটা সংযোজন মাত্রা কে আমরা x দিয়ে প্রকাশ করলে এই সমীকরণটা পাওয়া যাবে। তবে এটার প্রয়োগ একেবারেই কম রয়েছে, মূলত এটার প্রয়োগই বেশি রয়েছে। আমরা গাণিতিক উদাহরণেও এখানে মানগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে সেগুলো আমরা আলোচনা করব। তোমাদেরকে বলে রাখি, তো আমাদের এটা হচ্ছে দ্রবণের 4 নম্বর ক্লাস, 4th ক্লাস। তো আগের 3টে ক্লাস তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে, তাতে বিষয়বস্তুগুলো আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো এরপরে কিন্তু আমাদের অধ্যায়ে আর কিছু নেই, অধ্যায় শেষ হয়ে গেল। তো আমরা এখন বেশ কয়েকটা ইম্পর্টেন্ট গাণিতিক উদাহরণ কিন্তু দেখব, ঠিক আছে? বেশ কয়েকটা গাণিতিক উদাহরণ আমরা দেখব যেগুলো পরীক্ষায় আসার মতো। গাণিতিক উদাহরণ দেখো এখানে, যেমন প্রথমেই দেখো উদাহরণ নম্বর 1টা আমরা এখানে দেখে রাখি। উদাহরণ নম্বর 1 দেখো তো, বুঝতে পারো কি না? কয়েকটা উদাহরণ আমরা দেখব। কি বলছে? 8 গ্রাম NaOH জলে দ্রবীভূত করে তুমি দ্রবণের আয়তন করেছো 100 সিসি। তাহলে 100 সিসিতে আছে 8 গ্রাম, তাহলে তুমি বের করো 1000 সিসিতে কত থাকবে। 1000 সিসিতে ঐকিক নিয়মে বের করেছে, দেখো 80 গ্রাম আসে। আবার NaOH এর তুল্যাঙ্ক ভর আণবিক ভর বাই যে কটা OH আছে সেটা দিয়ে ভাগ করতে হয়, এটা ক্ষারের ক্ষেত্রে নিয়ম, ঠিক আছে? তাহলে 40 আসলো। তাহলে এর তুল্যাঙ্ক ভর 40 আসলো, আর 1000 সিসি বা 1000 ml আছে 80 গ্রাম। তাহলে 80 গ্রাম মানে কত তুল্যাঙ্ক ভর? 40 গ্রাম মানে 1 তুল্যাঙ্ক ভর, তাহলে 80 গ্রাম মানে 2 তুল্যাঙ্ক ভর। তাহলে দ্রবণের নর্মালিটি হবে 2। বুঝতে পেরেছ? তো অনুরূপ আরও কয়েকটা অঙ্ক আমরা কিন্তু এখানে দেখে নেব কিন্তু, কেমন? দেখো উদাহরণ নম্বর 2 দেখো, সালফিউরিক অ্যাসিড 2m সালফিউরিক অ্যাসিডের দ্রবণের নর্মালিটি কত? সালফিউরিক অ্যাসিডের এটা জানার জন্য আমরা আগে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব বের করে নিই। সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত দেখো? 98। তাহলে এখানে এই সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভর কত হবে? অ্যাসিডের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভর বের করার নিয়ম কি বলতো? যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকবে সেই সংখ্যা, অর্থাৎ ক্ষারগ্রাহিতা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 98/2 কত পেলাম আমরা? 49, ঠিক আছে? 49। তাহলে 49 গ্রাম বা 1 গ্রাম তুল্যাঙ্ক, যদি 49 গ্রাম মানে 1 গ্রাম তুল্যাঙ্ক যদি 1000 সিসি বা 1000 ml থাকে, তাহলে সেটা হলো 1 নর্মাল, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে দেখো, আর 2 মোলার যদি বলে, তার মানে হচ্ছে 2 মোলার আর 1000 সিসিতে থাকবে কত? 2 × 98। কারণ মোলার দ্রবণের সংখ্যা কি বলা আছে, যে প্রতি 1000 সিসি বা 1000 ml যত মোল থাকবে। তাহলে 1 মোল তো 98, তাহলে 2 মোল আছে, মোল গাঢ়ত্ব 2 মোলার, তাহলে 2 মোলার মানে 2 × 98 গ্রাম থাকবে। তো 2 × 98 মানে তোমরা বুঝতেই পারছো 196। তাহলে 196 গ্রামের মধ্যে কত তুল্যাঙ্ক ভার আছে? 196-এর মধ্যে কিন্তু 4 তুল্যাঙ্ক ভার আছে। কেন? 49 গ্রাম মানে 1 তুল্যাঙ্ক ভার, ওই জন্য দ্রবণের নর্মালিটি কিন্তু 4, কেমন? তো এইরকমভাবে আরও কয়েকটা অঙ্ক দেখব আমরা। উদাহরণ নম্বর 3 দেখো, একটি 500 গ্রাম টুথপেস্টের নমুনায় এত গ্রাম ফ্লোরাইড আছে, ppm এককে প্রকাশ করতে আছে। ppm এর ফুল ফর্ম আমরা জানি, পার্টস পার মিলিয়ন, ঠিক আছে? পার্টস পার মিলিয়ন। তাহলে দেখো 500 গ্রাম টুথপেস্টে আছে 0.2 গ্রাম, তাহলে 10 লক্ষ ভাগে কতটা আছে সেটা বের করলাম, হয়ে গেল। এটাই হলো 400 ppm। তো এইরকম এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে, আমরা দেখছি। অঙ্কগুলো তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে করবে, ঠিক আছে? অঙ্কগুলো শুধু দেখলে হবে না, অঙ্কগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা করবে। এবার আরও কয়েকটা অঙ্ক আমরা দেখব। এখানে আমি তারপরে তোমাদের দেখাবো এই অঙ্কটা, দেখো উদাহরণে এখানে 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, একটু কনসেপ্ট ক্লিয়ারের জন্যও খুব দরকার এটা।
কি বলেছে, একটি গাঢ় H2SO4 এর বোতলে লেখা আছে ওর ঘনত্ব 1.84 গ্রাম পার সিসি। এতে ওজন হিসেবে বলা আছে 98% অ্যাসিড আছে। এর নর্মালিটি ও মোলারিটি কত? তাহলে এই ইনফরমেশনগুলো তুমি কোথায় পাবে? গাঢ় H2SO4 এর বোতলের মধ্যেই লেখা থাকবে। এবার ওর মধ্যে নর্মালিটি এবং মোলারিটি আমরা বের করব। কি করে বের করি দেখো ধাপে ধাপে। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বক্তব্য তোমরা কিন্তু ভিডিওর মন দিয়ে শুনবে। কোথাও কোনো প্রশ্ন থাকলে সব সময় ওয়েলকাম। আমি কিন্তু তার উত্তর দেবো তোমাদের। তাহলে একটু ধাপে ধাপে আমরা বুঝে নিই। তাহলে এখানে ঘনত্ব দেওয়া আছে 1.84 গ্রাম পার সিসি। তার মানেটা কি? তার মানে 1 সিসির ওজন 1.84 গ্রাম। ওজন মানে এখানে ভর, হ্যাঁ এখানে ভর আর ওজন সাধারণত গুলিয়ে ফেলেছে, তো এটা ভর মূলত। যাই হোক, তাহলে 1000 সিসির মধ্যে কতটা আছে? 1840 গ্রাম, কারণ 1.84 গ্রাম হচ্ছে 1 সিসির ভর। তাহলে 1000 সিসির কত? 1840 গ্রাম। এবার 1840 গ্রাম মানে কত মোল? 1840 গ্রাম তার মানে 98 দিয়ে তুমি ভাগ করো। তো 1840 গ্রাম মানে কত মোল? 98 দিয়ে ভাগ করলে, না তার আগে একটা জিনিস করতে হবে, পিউরিটি। এতে 98% অ্যাসিড আছে, 100% নেই কিন্তু। তাহলে 1840 গ্রামের মধ্যে H2SO4 আছে, বের করে নিলাম 98/100 দিয়ে। 98% যেহেতু বলা আছে এটা আসলো। তাহলে এত গ্রাম মানে কত মোল? এত গ্রাম মানে যদি আমি এটাকে 98 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব তত মোল। আর যদি আমি এটাকে 49 দিয়ে ভাগ করি, কারণ আমরা জানি H2SO4 এর তুল্যাঙ্ক ভার 49, তাহলে পেয়ে যাব তত তুল্যাঙ্ক ভার। ঠিক আছে, তাহলে এখানে দেখো এত গ্রাম আছে। এত গ্রাম মানে যদি মোল বের করতে হয়, হ্যাঁ যদি মোল বের করতে হয় তাহলে কিন্তু এটাকে আমরা আণবিক ভর দিয়ে ভাগ করব। আর যদি এটাকে আমরা নর্মালিটি বের করতে হয় তাহলে কিন্তু তুল্যাঙ্ক ভর দিয়ে বের করব। তাহলে H2SO4 গ্রাম তুল্যাঙ্ক ভর 49 হবে, জানো তোমরা। কেন 49? দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে। তাহলে এত গ্রামের মধ্যে কত তুল্যাঙ্ক ভর আছে? এটা বা এটা, এটা 36.8 নর্মাল। ঠিক আছে, এবং মোলারিটি 36.8/2, 18.4 মোলার। খেয়াল থাকবে। তো বোঝা গেল ব্যাপারটা। এবার আমরা কোয়ালিটেটিভ প্রপার্টি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক একটু দেখে নেব কীভাবে করেছে এরা। কী করেছে দেখো। কোনো একটি অনুদ্বায়ী পদার্থ, অবশ্যই অনুদ্বায়ী পদার্থ হবে, না হলে এই সূত্র প্রযোজ্যই হবে না। 2% জলীয় দ্রবণ নিয়েছে। 2% জলীয় দ্রবণ মানে তোমাকে কিন্তু প্রথমেই বলে দিল, তার মানে 2 গ্রাম আছে প্রতি 100 গ্রামে। আর কত উষ্ণতা বলা আছে, চাপ দেওয়া আছে এত। ঠিক আছে, বিশুদ্ধ জলের বাষ্পচাপ দেওয়া আছে, কিছু কিছু ইনফরমেশন দেওয়া আছে। কি কি দেওয়া আছে তাহলে দেখো। দ্রাবকের ওজন দেওয়া আছে, তার মানে এখানে হচ্ছে প্রতি 100 গ্রামের মধ্যে 2 গ্রাম কিন্তু অনুদ্বায়ী পদার্থটা আছে। তাহলে বাকি 98 গ্রাম দ্রাবক আছে। তাহলে দেখো কি আছে, দ্রাবক 98, দ্রাব 2, দ্রাবকের আণবিক ভর 18, কেন জল, দ্রাবের আণবিক ভর আমরা বের করব। তাহলে বিশুদ্ধ জলের বাষ্পচাপ আমরা জানি 760 দেওয়া আছে, দ্রবণের বাষ্পচাপও দেওয়া আছে 755, কমলো। তাহলে আমরা সরাসরি সমীকরণটা প্রয়োগ করব। সরাসরি আমরা সমীকরণ প্রয়োগ করব। এই সমীকরণটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করেছি কিন্তু বাষ্পচাপের এর আপেক্ষিক অবনমনের সময়। এই সরাসরি সমীকরণে তোমরা পুট করো, তাহলে কিন্তু দ্রাব্য পদার্থের আণবিক ভর পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা দ্বিতীয় অঙ্ক চলে যাই। এই অনুরূপে এই অঙ্কটা দেখো। জলের বাষ্পচাপ দেওয়া আছে একটা উষ্ণতায়, 100 গ্রাম জলে 6 গ্রাম। তাহলে প্রথমেই বুঝে নেব 100 গ্রামটা কি। 100 গ্রামটা কিন্তু W1, 6 গ্রামটা W2। আর W1 মানে জল, তাহলে জলের ক্ষেত্রে M1 আণবিক ভর সবসময় 18। আর ইউরিয়ার আণবিক ভর 60, মনে রাখবে এটা। হ্যাঁ, ইউরিয়ার আণবিক ভর কিন্তু হিসাব করে দেখো, কার্বন 12, অক্সিজেন 16, নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1, হিসাব করে দেখো আণবিক ভর 60 আসবে। তাহলে সব মান দেওয়া আছে। দ্রবণের বাষ্পচাপ আমাদেরকে বের করতে বলেছে সম্ভবত। তাহলে এখানে দ্রাবকের বাষ্পচাপ দেওয়া আছে, W1, W2, M1, M2 সব দেওয়া আছে। জাস্ট পুট করে দাও সমীকরণে পুট করে দিলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরপরে আমি তোমাদেরকে দেখাবো এই অঙ্কটা দেখো তোমরা। এখানে এইটা দেখো, এইটা দেখো। 1000 গ্রাম জলে ধরো এত গ্রাম সুক্রোজ দ্রবীভূত আছে। তাহলে বুঝে নিলে কোনটা W1, W2।
এটা W1, এটা W2, তাহলে M1 হবে 18 আর M2 হবে 342, 342, মনে রাখবে শুক্র যে আণবিক ভর এখানে দেওয়া আছে। তাহলে তুমি এইটুকু ইনফরমেশন গোটা অঙ্ক পড়ার আগেই অর্থাৎ W1 W2 M1 M2 বুঝে গেলে, ঠিক আছে। তারপরে উষ্ণতা দেওয়া আছে, উষ্ণতা এখানে দরকার পড়বে না, তোমরা জানো উষ্ণতা শুধুমাত্র আমাদের অভিস্রবণ চাপের ওখানে কাজে লাগছে। তাহলে এখানে কিন্তু জল বাষ্পচাপটা কমে গেছে 0.023 ATM। এখানে কি বলছে, এত উষ্ণতায় জলের বাষ্পচাপ 0.023 ATM এটা হচ্ছে রয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে যদি এখন ইয়ে থাকে তাহলে বাষ্পচাপের কমবে, যেন বাষ্পচাপের হ্রাস হয়, তাহলে হ্রাস হয়ে কত হয় সেটা বের করছে। অর্থাৎ এখানে PA0টা অর্থাৎ বিশুদ্ধ জলের বাষ্পচাপটা দেওয়া আছে কিন্তু, এটা বিশুদ্ধ জলের বাষ্পচাপ দেওয়া আছে, তোমাকে দ্রবণের বাষ্পচাপ বের করতে হবে। জাস্ট সমীকরণে পুট করে দাও, কোনো অসুবিধা নেই, সব কিছু দেওয়া আছে, বুঝতে পারবে। এরপরে আমরা চলে যাব স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত অঙ্ক। স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত অঙ্কে দেখো, এটা ধরো এ আছে কম 25 গ্রাম, বি তার মানে বুঝে গেলে কোনটা দ্রাবক, এটা প্রথমে আইডেন্টিফাই করে নাও। তাহলে এটা এ আছে মাত্র 0.25 গ্রাম, তার মানে এটা দ্রাবক, আর বি তার মানে বি হলো হচ্ছে দ্রাবক। তাহলে এবার তাহলে হচ্ছে আমরা আণবিক ভর বের করবো কার, এর অর্থাৎ দ্রাবের, ঠিক আছে, তার মানে M2 বের করব। তাহলে এখানে কোনটা কি বুঝতে পারলে, এটা হচ্ছে তাহলে দ্রাবক, এটা W2, এটা W1, ঠিক আছে। M2 বের করব, M1 দেওয়া আছে এখানে, M1 তো দরকার পড়বে না সমীকরণে। স্ফুটনাঙ্কের পার্থক্য দেওয়া আছে আর কেবির মান দেওয়া আছে, তাহলে সরাসরি সমীকরণে বসিয়ে দেবো, অন্য কোথাও না, সরাসরি সমীকরণ ডেল্টা টিভি ইকুয়ালস টু কেবি ইন্টু এম। মোলালিটি এটা হয় তোমরা জানো, মোলালিটি তোমরা মনে রাখবে, মোলালিটি এম ইকুয়ালস টু সবসময় W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। এটা কিন্তু সবসময় মনে রাখবে, মোলালিটি। অনুরূপ অঙ্ক দেখো, অনুরূপ এই অঙ্কটা দেখো। তো যে জায়গাগুলো তোমাদের মনে হচ্ছে আর একটু এলাবোরেশনের দরকার, তোমরা একটু ধীরে ধীরে দেখবে এবং পজ করে দেখবে, ঠিক আছে। এই অঙ্কটা অবজার্ভ করো, বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে আরও একটা অঙ্ক দেখো, এখানে এগুলো হচ্ছে এই দেখো, এখানে এই অঙ্কটা খেয়াল করো, সরাসরি ফর্মুলায় বসিয়েছে, যা যা টার্মগুলো আছে সবগুলো লিখে নিয়েছে, তারপরে সরাসরি ফর্মুলায় বসেছে, ঠিক আছে। তোমরা কিন্তু পজ করে করে দেখবে, কোনোটা বুঝতে না পারলে কিন্তু, না বোঝার কিছু নেই কিন্তু, খুব সিম্পল করে দেওয়া আছে, তোমাকে আগে সব টার্মগুলো চিনতে হবে, না টার্মগুলো না চিনলে কোনো অঙ্কই কিন্তু পারবে না কিন্তু, ঠিক আছে। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়নের অঙ্ক বলছি। এবার তাহলে একটু হিমাঙ্ক অবনমনে চলে যাই। হিমাঙ্ক অবনমনে একই রকম ফর্মুলাটা, আর মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই। তাহলে এই অঙ্কটা দেখো, হিমাঙ্ক অবনমন কি বলেছে, 0.5 গ্রাম কর্পূরের গলনাঙ্ক দেওয়া আছে, এত মিলিগ্রাম কোনো পদার্থ যুক্ত করলো। তাহলে বুঝতেই পারছো কোনটা দ্রাবক কোনটা দ্রাবক, যেটা বেশি আছে দ্রাবক, যেটা কম আছে ওটা দ্রাবক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে W1, এটা হলো W2, কেপ দেওয়া আছে, আমাকে বের করতে কি হবে, M2 বের করতে হবে। তাহলে মানগুলো লক্ষ্য করো, সব দেওয়া আছে। আর এটা কি হবে, হিমাঙ্কের, এটা হচ্ছে অবনমন হবে, কমে যাবে, এমনি হিমাঙ্ক এখানে দেওয়া আছে, হিমাঙ্ক অবনমন। তাহলে দেখো এখানে হচ্ছে হিমাঙ্ক 2 কেলভিনে দেওয়া আছে, কতটা কমবে সেখানে বলা আছে, হ্যাঁ। ছিল হচ্ছে 178, কমে হয়ে গেল 169। তাহলে পার্থক্যটা বের করে নাও, পার্থক্যটা ডেল্টা ডিএফ পেয়ে যাচ্ছ, W1 W2 কেএফ, হ্যাঁ, পেয়ে যাচ্ছ। শুধু তোমাদের দরকার পড়ছে কি, M2টা বের করতে, M2টা বের করে নেবে, কোনো অসুবিধা নেই। তো একই রকম অঙ্ক আরও একটা দেখো তোমরা, এখানে এই অঙ্কটা দেখো, দেখো সব মানগুলো লিখে নিল, সমীকরণে পুট করলো, উত্তর পেয়ে গেলে। সমীকরণে যতগুলো রাশি আছে কোনো একটা রাশি মিসিং থাকবে, ওটা বের করতে হবে, কেমন। এরপরে অভিস্রবণ চাপের অঙ্কে চলে যাই আমরা। অভিস্রবণ চাপের অঙ্কের ক্ষেত্রে প্রথমে এই অঙ্কটা আমরা দেখি, হ্যাঁ, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা
3.42 গ্রাম সুক্রোজ প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার কিন্তু বলা আছে, তার মানে 1000 সিসিতে, তাহলে ভি এর মান কিন্তু 1 লিটার। আর এই সূত্রটা অভিস্রবণ চাপের সূত্রের সময় আমি বলেছি, ভি এর মান লিটারে বসাবে, পায়ের মান এটিএমে, আর এর মান 0.082। তাহলে দেখো পায়ের মান এখানে কী কী দিতে বের করতে হবে, পাই, আর বাকিগুলো সবই দেওয়া আছে। কী কী দেওয়া আছে, M2 না, এখানে শুধু এম, আমরা আণবিক ভর বসাই। আর আণবিক ভর কি হচ্ছে, কি কোথায় কাজে লাগে, কারণ গাঢ়ত্ব ওই যেখানে এন মানে কত মোল আছে, আর ভি মানে কত লিটার আছে। আবার মোলটাকে আমরা কি করি, বের করি ভর বাই আণবিক ভর। তাহলে ভর হলো 3.42, এটা জি এর মান, আর ক্যাপিটাল এম এর মান 342। সব মানগুলো বসিয়ে দাও, দেখো সুন্দরভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে আরেকটা অঙ্ক দেখো, এই অঙ্কটা সামান্য একটু টিপিক্যাল মনে হতে পারে, কিন্তু কোনো অসুবিধা হবে না। দুটো দ্রবণের এর অভিস্রবণ চাপ সমান, অর্থাৎ আইসোটোনিক, একটা 5%, একটা 3%। তাহলে এ পদার্থটির আণবিক ভর নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দুটো কেস কনসিডার করব এবং ইকুয়েশন দুটোকে কম্বাইন করলে পেয়ে যাব। ঠিক আছে, দেখো বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই, খুব সহজ করে বলা আছে। 5% যে দ্রবণ আছে, তাহলে 5% ওয়েট বাই ভলিউম, মানে বুঝতে পারলে তো 5 গ্রাম আছে 100 ml, তাহলে 5 গ্রাম আছে, এটা হলো W2। 100 ml, 100 ml মানে হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ ওখানে হচ্ছে আয়তনটা পেয়ে যাচ্ছ, 100 ml মানে 0.1 লিটার। তাহলে M2টা 342, কারণ সুক্রোজের দ্রবণ। তাহলে এই সমীকরণে পাই ভি এন আর টি, এন মানে মোল সংখ্যা, মোল সংখ্যা কী করে বের করবো, ভর বাই আণবিক ভর, ভর বাই আণবিক ভর। তাহলে এটা প্রথম ক্ষেত্রে হলো। আবার 3%-এর ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে করলো। এবার সমীকরণ দুটোর যেহেতু পায়ের মানটা সমান হবে, দুটো এক জায়গায় পুট করলেই দেখো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি M2 ড্যাশ মানে হচ্ছে এই পদার্থটির আণবিক ভরটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কেমন? তো অনুরূপ অঙ্ক এখানে আরেকটা অঙ্ক এখানে রয়েছে, দেখো যদি মনে করো এই অঙ্কটা দেখো, এই নিচের এই অঙ্কটা দেখো 32 নম্বর, এটা দেখো কী কী দেওয়া আছে দেখো। তবে ওই যে বলছি সেমি কিউব ইউজ করা যাবে না, লিটার ইউজ করতে হবে। এটিএম ইউজ করতে হবে। এই যেমন টর হলো হচ্ছে, টরকে 760 দিয়ে ভাগ করলে আমরা এটিএম পাবো। তাহলে পায়ের মান এটিএমে নিতে হবে, আর টেম্পারেচার কেলভিন স্কেলে নিতে হবে। এই শর্তগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা আণবিক ভর এখান থেকে পেয়ে যাব এই ক্যাপিটাল এম এর মান। ঠিক আছে, আরও 2-3টে অঙ্ক আমরা দেখে নেব। এই অঙ্কটা দেখে নাও, তোমরা পজ করে দেখে নেবে, হ্যাঁ, কোন রাশিটা কোথায় কি বসিয়েছে। ঠিক আছে, তারপরে তোমরা এই অঙ্কটা দেখে নাও। ঠিক আছে, আর তারপরে তোমরা দেখে নিবে হচ্ছে সংখ্যাগত ধর্মের একটা বিশেষ অঙ্ক, সেটা হলো এই অঙ্কটা দেখে নাও, 40 নম্বর অঙ্ক এখানকার। এই অঙ্কটা, এটা এই যে বিয়োজন ঘটলে ভ্যান্ট অফ ধ্রুবকের মান 75% বিয়োজন মানে আলফার মান 75/100। ঠিক আছে, এবার ক্যালসিয়াম ক্লোরাইড কী করে ভেঙে যায় জানো তোমরা, এইভাবে ভেঙে যাবে ক্যালসিয়াম ক্লোরাইড। একটা ক্যালসিয়াম দুটো ক্লোরাইড মানে মোট এন এর মান 3, জাস্ট পুট করো, ইউ উইল গেট দ্য রেজাল্ট। ওকে, এবং এখানকার অন্তিম অঙ্ক আমি তোমাদের বলবো, এটা হলো এইটা। ঠিক আছে, তোমরা পজ করে দেখো, বুঝতে পারবে। তো আমাদের এই অধ্যায় দ্রবণ অধ্যায় হয়ে গেল। অধ্যায়টা মূলত গাণিতিক সমস্যা ভিত্তিক। তো গাণিতিক সমস্যা তো আসবেই আসবে। তো এই বইতে গাণিতিক সমস্যাগুলো একটু সহজ করে দেওয়া আছে, ওই জন্য এই বই থেকেই আমি বললাম তোমরা এগুলো ভালো করে অবজার্ভ করো। কেমন? ঠিক আছে, আর অধ্যায়ের শেষে তোমাদের সামারি রয়েছে, সেগুলো দেখবে। অধ্যায়ের শেষে আমি এতক্ষণ ভিডিওটা তোমাদের দেখালাম 7টার বই অনুযায়ী, কিন্তু তোমাদের কাছে ছায়ার বইও আছে অনেকের কাছে। তো এখানে দেখো অধ্যায় শেষে কিন্তু আমাদের এখানে অনেক ভালো ভালো প্রশ্ন উত্তর আছে, যেমন শূন্যস্থান পূরণ রয়েছে, এগুলোর উত্তর করে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে তার আগে এই এমসিকিউ ছিল। এমসিকিউ প্রথমেই দেখবে না, এমসিকিউ দেখবে একেবারে শেষে। অধ্যায় সম্পর্কে সব কিছু পড়া হয়ে যাওয়ার পর এমসিকিউ দেখতে হয়। আগে দেখলে তোমাদের কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না, কিন্তু প্রথমেই গোটা অধ্যায় ভালো করে পড়া না হলে এমসিকিউটাই অনেকে মনে করে সহজ, কিন্তু বাস্তবে এমসিকিউটাই কিন্তু সবচেয়ে কঠিন।
যাই হোক, তারপর এখানে গাণিতিক উদাহরণগুলো দেওয়া আছে আলাদা আলাদা করে, এবং প্রত্যেকটা গাণিতিক উদাহরণের কিন্তু সমাধান কিন্তু তোমাদের বইতে করে দেওয়া আছে। করে দেওয়া আছে সম্পূর্ণ সমাধান। তো এগুলো স্টাডি করতে হবে, ঠিক আছে? তো এগুলো তোমরা ভালো করে করো। সকলকে ধন্যবাদ, এবং ভিডিওগুলো কিন্তু খুব ভালো করে মন দিয়ে দেখবে এবং দেখার সময় খাতা পেন নিয়ে বসবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ অল।